গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 11 জুন, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মব লিঞ্চিং, আহতদের দেখতে শিলচর মেডিকেলে আমিনুর রশিদ চৌধুরী। পাতারকান্দিতে সম্প্রতি সংঘটিত নির্যাতনের ঘটনায় আহত দুই ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে যান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। তার সঙ্গে ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি আচার্য এবং নাগরিক সুরক্ষা কমিটি শ্রীভূমির একটি প্রতিনিধি দল। হাসপাতালে পৌঁছে প্রতিনিধি দলটি চিকিৎসাধীন দুই নির্যাতিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেয়। পরে মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার দাবিও জানানো হয়। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিধায়ক বলেন, মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। প্রতিনিধি দলের সদস্যরা বলেন, সমাজে শান্তি সম্প্রীতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায় বিচার নিশ্চিত করা সমাজের প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন। হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি আক্রান্ত পরিবারগুলোর প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেয়। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, পাতারকান্দির এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন ক্ষোভ প্রকাশের পাশাপাশি নির্যাতিতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রেক্ষাপটে বিধায়ক চৌধুরীর হাসপাতাল পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। অপরদিকে বকেয়া মজুরি পরিশোধ, চাকরি নিয়মিতকরণ, শ্রম আইন অনুযায়ী ন্যায্য মজুরি এবং সামাজিক সুরক্ষার দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের অস্থায়ী শ্রমিক কর্মচারীরা বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দ্বারস্থ হয়েছেন। দিশপুরে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। সংগঠনের অভিযোগ, বছরের পর বছর পিএইচির বিভিন্ন জল প্রকল্পে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও হাজার হাজার অস্থায়ী কর্মী এখনও অনিয়মিত বেতন, চাকরির অনিশ্চয়তা এবং সামাজিক সুরক্ষার অভাবে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে তাদের অবদান অপরিসীম হলেও সেই অনুযায়ী প্রাপ্য মর্যাদা ও সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। অপরদিকে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, আটক ব্যক্তিকে ঘিরে বিএসএফ বিজিবির মধ্যে অচলাবস্থা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মেঘালয়ের সাউথ গারো হিলস জেলার মহেন্দ্রগঞ্জ সংলগ্ন নদীর চর এলাকায় এক ব্যক্তিকে কেন্দ্র করে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তি নিজেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেন। এরপর প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফ তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। তবে অভিযোগ, সীমান্ত অতিক্রম করার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। সীমান্তের কাঁটাতারের ওপারে ওই ব্যক্তি অনিশ্চিত অবস্থায় আটকে রয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বাংলাদেশের দিক থেকে ইট পাটকেল ও পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং গোটা ঘটনার পর কড়া নজরদারি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত বিএসএফ কিংবা বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশব্যাক এবং নাগরিকত্ব যাচাই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একাধিকবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। নদীর চর সীমান্তের এই ঘটনাও সেই প্রেক্ষাপটে নতুন করে সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয়ের বিষয়টিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4096 কিলোমিটার। এর মধ্যে প্রায় 860 কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি।
এছাড়া ভৌগোলিক ও অন্যান্য জটিলতার কারণে প্রায় 174 কিলোমিটার সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ কার্যত অসম্ভব বলে জানা গেছে। এদিকে বিগত এক মাসে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই প্রায় 4800 অবৈধ বাংলাদেশি নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অপরদিকে মুখোমুখি দুটি ট্রেন, বড় রেল দুর্ঘটনা এড়ানো গেল অল্পের জন্য। ওড়িশার ভুবনেশ্বরে অল্পের জন্য এড়ানো গেল এক ভয়াবহ রেল দুর্ঘটনা। আজ সকালে ভুবনেশ্বর রেল স্টেশনের নিকটবর্তী জারপড়া ওভারব্রিজ এলাকায় দুটি ট্রেন একই লাইনে এসে মুখোমুখি দাঁড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত ব্রেক কষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা হয়েছে বলে মনে করা হচ্ছে। রেল সূত্রে জানা গেছে ঘটনাস্থলে দুটি ট্রেন একই ট্র্যাকে চলে আসায় মুহূর্তের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কয়েক সেকেন্ড দেরি হলে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার জেরে ওই রুটে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে মুখোমুখি চলে আসা ট্রেনগুলির মধ্যে একটি ছিল কোনার্ক এক্সপ্রেস। অপর ট্রেনটির পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কীভাবে দুটি ট্রেন একই লাইনে প্রবেশ করলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর সামনে এসেছে দুটি ট্রেনের মুখোমুখি দাঁড়িয়ে থাকার ছবি। তবে ট্রেন দুটির মধ্যে সরাসরি ধাক্কা লেগেছিল কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞ দল। তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি নাকি মানবিক ভুলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য 2023 সালের 2 জুন উড়িষ্যার বালাসুরে দেশের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল। শালিমার চেন্নাই করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস একটি মালবাহী ট্রেন এবং হাওড়া যশবন্তপুর হামসফর সুপারফাস্ট এক্সপ্রেসের সংঘর্ষে প্রায় 300 জনের মৃত্যু হয়েছিল। ভুবনেশ্বরের এই ঘটনা সেই মর্মান্তিক স্মৃতিকে আবারও মনে করিয়ে দিয়েছে এবং রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অপরদিকে সুস্মিতা দেব কোথায় যাবেন আজ আর কোনো প্রশ্ন নয়, কারণ তৃণমূল ত্যাগের আগেই তিনি হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলে এসেছেন। হিমন্তই তাকে নিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। কাল আসামে যাচ্ছি, বাংলায় আর রাজনীতি করব না সাংবাদিকদের বললেও শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় বাংলা থেকেই তাকে ফের রাজ্যসভায় পাঠানো নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। তাকে তার আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী করতে চলেছে। সেই হিসেবে 2030 সাল পর্যন্ত সুস্মিতা রাজ্যসভাতেই থাকছেন। পরের বছরই আসামে বিধানসভার নির্বাচন। 4 বছরের পরীক্ষায় পাশ করলে সেবার তাকে বিধানসভায় নেওয়ার কথা ভাবা হতে পারে। নীতিগত প্রশ্নে সুস্মিতা দেবের দল ত্যাগ এবং বিজেপিতে যোগ দেওয়া নিয়ে নানা কথা উঠলেও রাজনৈতিক লাভালাভের প্রশ্নে তার সামনে কোনো বিকল্পও ছিল না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসনে হেরেছেন, দল গোহারা হেরেছে। এগুলির চেয়ে বড় সংশয়ের জায়গা হলো তৃণমূল কংগ্রেস দলটি থাকবে কিনা। সেক্ষেত্রে আগেভাগে সিদ্ধান্ত নেওয়াই ভালো। ওই জায়গায় তার সামনে 3টি রাস্তা খোলা ছিল: বিজেপিতে যাওয়া, কংগ্রেসে ফেরা অথবা রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া। তৃতীয়টি তার পক্ষে মোটেও সম্ভব নয়। বাকি দুটির মধ্যে কংগ্রেসে ফেরা অর্থহীন, কারণ আসামে অদূর ভবিষ্যতে কংগ্রেসের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। ফলে বিজেপিতে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না তার। জনগণের ভালো পাওয়া না পাওয়া নিয়ে এই সময় তার কিছু যায় আসে না, কারণ রাজ্যসভা প্রার্থী হলে জনগণের কাছে ভোট চাইবার ব্যাপার নেই। আর এই কারণেই সুস্মিতা চাইবেন না নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে, কারণ ওই আসনে প্রদ্যুৎ বরদলৈ জিতেছিলেন কংগ্রেসের ভোটেই। জনবিন্যাসেও আসনটি বিজেপির অনুকূলে নয়। ফলে এখনই এইরকম একটা চ্যালেঞ্জের মুখে হিমন্ত তাকে ঠেলতে চাইবেন না, কারণ অমিত শাহ হিমন্তকেই বলে দিয়েছেন সন্তুষ্ট নয়াকে দেখে রাখার জন্য। দ্বিতীয়ত, বাঙালি বলে সুস্মিতা কখনো হিমন্তের কাছে হুমকি হয়ে উঠবেন না। তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লোকসভা নির্বাচনে প্রার্থী করে তাকে বিপাকে ফেলারও কোনো কারণ নেই। অপরদিকে শিলচর পৌর নিগমের নির্বাচন কবে এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে সরকারি স্তরে এই নির্বাচনের জন্য শুরু হয়ে গেছে প্রস্তুতির ধরন দেখে মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে কয়েক মাসের মধ্যেই। শাসক দলের এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী দলীয় শীর্ষ নেতৃত্ব চাইছেন শীঘ্রই নির্বাচন সেরে নিতে। এসবের মাঝেই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে বলে জানা গেছে। খবর অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে ভিডিও কনফারেন্সে নির্বাচন নিয়ে কথা বলা হয় জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে।
এতে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে চিত্র ভোটার তালিকা তৈরির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে ওই ভিডিও কনফারেন্সে অংশ নেন জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায় এবং নির্বাচন আধিকারিক মাসি টপন, ছিলেন পৌর নিগমের নির্বাহী আধিকারিক নবোত্তম শর্মাও। খবর অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেপ্টেম্বরের মধ্যে সচিত্র ভোটার তালিকা তৈরির কাজ শেষ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি সম্ভব হলে আগস্ট মাসে এই কাজ গুটিয়ে আনতে বলা হয়েছে। এছাড়া নির্বাচনের জন্য কত ব্যয় হতে পারে এ নিয়ে হিসেবও সংগ্রহ করা হয়েছে প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে। প্রশাসনিক এক সূত্র জানান, যা আভাস পাওয়া যাচ্ছে এতে করে সেপ্টেম্বরে ভোটার তালিকা তৈরির পরপরই শুরু হয়ে যেতে পারে নির্বাচনী প্রক্রিয়া। সব কিছু ঠিকঠাক থাকলে নির্বাচন হয়ে যাওয়ার কথা পুজোর আগেই। এসবের পাশাপাশি সোমবার রাজ্য নির্বাচন কমিশনের সচিব এক নির্দেশে শিলচর পৌর নিগম এলাকার 42টি ওয়ার্ডের সচিত্র ভোটার তালিকা তৈরি ও প্রকাশের জন্য 50 জন জুনিয়র ইঞ্জিনিয়ার বা সমস্তরের আধিকারিকদের পঞ্জীয়ন আধিকারিক হিসেবে নিযুক্তি দিয়েছেন। এই 50 জনের মধ্যে 8 জনকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে, বাকি 42 জন দায়িত্বে থাকবেন এক একটি ওয়ার্ডের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।